Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। টেস্ট অভিষেকে বাংলাদেশের 25 বছর আজ 2000 সালের আজকের এই দিনেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল টাইগাররা, কিন্তু দুই যুগেও কি লাল বলের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বাংলাদেশ? এই সংস্করণে পিছিয়ে থাকার পেছনে ক্রিকেটারদের দোষ আছে মানছেন নাজমুল শান্ত। সেই সাথে উন্নতি করতে ক্রিকেটারদের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা চান টাইগার অধিনায়ক। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তী, 25 বছরেও বাংলাদেশের ক্রিকেটে গড়ে ওঠেনি টেস্টের সেই সংস্কৃতি। উন্নত বিশ্বের স্কুল ক্রিকেটে যেখানে দেখা যায় লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট, বাংলাদেশে এখনও সেটি জনপ্রিয় হয়ে ওঠেনি। সেই সাথে ঘরোয়া লিগে বিসিবির এনসিএল আর বিসিএলের কয়েকটি ম্যাচ ছাড়া নেই বড় কোনো টুর্নামেন্ট। আরেকদিকে টি-20-র যুগে বাংলাদেশের ক্রিকেটারদের টেস্টের প্রতি অনীহা তো আছেই, যে কারণে এত বছরেও প্রতিষ্ঠিত হতে পারেনি খুব বেশি ক্রিকেটার। বিসিবি নাকি ক্রিকেটার? এই যে টেস্ট সংস্কৃতিতে বাংলাদেশ এতটা পিছিয়ে, সেই দায়টা আসলে কার, কতটুকু? আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বর্তমানে লাল বলের ক্রিকেট খেলছে 12টি দেশ, যেখানে বাংলাদেশের অবস্থান বর্তমান র্যাঙ্কিংয়ে 9 নম্বরে। রঙিন পোশাকে উন্নতির ছাপ দেখা গেলেও সাদা পোশাকে সময়ের সাথে সাথে সেই প্রতিযোগিতায় তাল মেলাতে পারেনি টিম টাইগার্স। 2 যুগেরও বেশি সময়ে বাংলাদেশ খেলেছে 154 টেস্ট। প্রথম জয় পেতে সময় লেগেছে 4 বছর আর 34 টেস্ট। সব মিলে 112 পরাজয়ের বিপরীতে টাইগাররা 19 ড্র আর জয়ের মুখ দেখেছে মাত্র 23 ম্যাচে। তাই তো 25 বছর পরেও এই সংস্করণে প্রশ্নটা পুরনো, বনেদি ক্রিকেটে কেন মলিন বাংলাদেশ? যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপভাবে ওরকম আগায়নি, এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারিনি। এটা আমাদের ফল্ট সবার আগে। বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলেন। হোয়াইট বলে কেউ 50 করলে 100 করলে অনেক কথাবার্তা হয়, অনেক ভাইব উঠে যায়। বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি 3 উইকেট নেয় বা 100 করে বা 200 করে, ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না। দীর্ঘ এই পথে একমাত্র ক্রিকেটার হিসেবে 100তম টেস্টের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। কিন্তু আক্ষেপের বিষয়, 2-1 ছাড়া এতদিনও গড়ে ওঠেনি এই ফরম্যাটের নিয়মিত কোনো মুখ। আস্তে আস্তে আমাদের পাশাপাশি আপনারা যদি এই হেল্পটুকু করেন, তাহলে টেস্ট ক্রিকেটটা আমার মনে হয় সামনের দিকে আগাবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। টেস্ট ক্রিকেটের এদিকে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। সিলেটে ম্যাচ শুরু সকাল 9:30টায়। স্পোর্টিং উইকেটের প্রত্যাশার কথা জানিয়ে অধিনায়ক নাজমুল বলেন রান দেখতে চান তিনি। মিডল অর্ডার নিয়েও নেই দুশ্চিন্তা। আয়ারল্যান্ড দলে কাউন্টি খেলা ক্রিকেটার আছে, তাই চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের সামর্থ্য মনে করিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক। অপরদিকে কন্ডিশন নিয়ে চিন্তা না করে জয়ের ব্যাপারে ইতিবাচক থাকতে চান আইরিশ অধিনায়ক। অনুশীলনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেট টেস্টে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিক শান্তরা। প্রায় 7 মাস পর ঘরের মাঠে সাদা পোশাকে খেলবে টিম টাইগার্স। তবে এবারের মিশন আয়ারল্যান্ড। অভিজ্ঞতার বিচারে আয়ারল্যান্ড বেশ পিছিয়ে থাকলেও দলটার কয়েকজনের কাউন্টি খেলার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। চ্যালেঞ্জ থাকলেও নিজেদের সেই সামর্থ্য আছে বলছেন নাজমুল শান্ত। ওই টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন, ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টিও খেলেছে অতীতে। সো আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না, ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না। ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে, প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিকমতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে। সিলেটের উইকেট বরাবরই স্পোর্টিং হিসেবে পরিচিত। আইরিশদের বিপক্ষেও ভালো উইকেট চান জানালেন শান্ত। সেই সাথে মিডল অর্ডার নিয়ে চিন্তা নেই বলছেন টাইগার অধিনায়ক। একটা ইনস্ট্রাকশন তো দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানকে। আমি আশা করি যে উইকেটটা ভালো হবে, স্পোর্টিং উইকেটই আমি আশা করছি। ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে। ডিফারেন্ট ফরম্যাট। মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট 6-7-এ যে ওখানে বোলারদেরকে নিয়ে বড় বড় রান করে। সো এখানে আমার মনে হয় না মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। আর কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা-5 অথবা 9টা-10-এর মধ্যে পেয়ে যাবেন। এদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে আইরিশরা। কন্ডিশন নিয়ে ভাবতে চান না অ্যান্ড্রু বালবির্নি। তবে সিলেটে সবশেষ জিম্বাবুয়ের ম্যাচের ফলাফল টেনে আইরিশ অধিনায়ক জানালেন জয়ের ব্যাপারে নিজের ভাবনা। We wanted to
create history and win a test match. And এই সিলেটে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। আমরাও অবশ্যই জয়ের ব্যাপারে ভাবছি। বাকি দুই ভেন্যুর তুলনায় সিলেটের উইকেট ভালো, কন্ডিশন নিয়ে চিন্তা করতে চাই না, এটা আমাদের হাতে নেই। আমাদের 3 জয়ের 2টি ভিন্ন কন্ডিশনে খেলেছি। maybe we would have had. প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে একবারের দেখায় 2023 সালে মিরপুরে আইরিশদের বিপক্ষে 7 উইকেটের জয় আছে টাইগারদের। প্রায় 7 মাস আগে নিজেদের খেলা সবশেষ টেস্টে এই সিলেটেই জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচের ফলাফল টেনে আইরিশ অধিনায়ক বললেন জয়ের ব্যাপারে নিজেদের ইতিবাচক মনোভাবের কথা। অপরদিকে সেই হারের তিক্ততা ভুলে অধিনায়কত্বের নতুন শুরুটা স্মৃতিমধুর করে রাখতে চাইবেন নাজমুল শান্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। শোনা যাচ্ছিল নাহিদ রানার গতি কমে গেছে, তবে গুঞ্জন উড়িয়ে দিলেন স্বয়ং নাহিদ রানাই। ডানহাতে এই ফাস্ট বোলার বলেছেন আফগানিস্তানের বিপক্ষে খেলা তার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ দেখলেই মানুষ বুঝতে পারবে তার গতি কমেছে নাকি আগের মতোই আছে। পাশাপাশি সাদা বলে ক্রিকেটে ফিরে আসতে কাজ করছেন শন টেইটের সঙ্গে। এই ছবিটাই নাহিদ রানাকে বর্ণনা করতে যথেষ্ট। বাইরের চুপচাপ রানা, বল হাতে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। নাহিদ রানার নাম শুনলে সবার আগে একটা শব্দই মাথায় আসবে, গতি। কিন্তু শোনা যাচ্ছিল নাহিদ রানার গতি কমে গেছে। ঘরোয়া কিংবা ইন্টারন্যাশনালের বেশ কিছু ম্যাচে তা দৃশ্যমানও হচ্ছিল। এমনকি তার কোচ আলমগীর কবির বলেছিলেন রানার পেস কমেছে এবং তার কারণ মানসিক অবসাদ। দর্শকরা জানতে চাচ্ছে নাহিদ রানা কই, নাহিদ রানা আসলে কই? আসলে আমি আমার জায়গায় আছি, প্র্যাকটিস করতেছি। একটা টেস্ট কিংবা টি20 বাদে সবই ভালো করছি, তো ধরেন যখন আমি সুযোগ পাবো তখন তো ভালো করবো। অনেকে বলছে যে নাহিদ রানার পেসটা কমে গেছে, আসলে কি পেস কমে গেছে? আসলে যারা খেলা ফলো করে, ধরেন আপনি লাস্ট আফগানিস্তান সিরিজও দেখছেন আমার পেস কেমন ছিল কিংবা কী ছিল, তো আমি এগুলো নিয়ে চিন্তা করি না যে মানুষ কি বলতেছে না বলতেছে। যদি আমি এগুলো চিন্তা করবো তাহলে খেলবে কে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে রানার মতোই পেস বোলিং কোচ শন টেইট যমুনা টেলিভিশনকে বলেছিলেন এই ফাস্ট বোলার হারাননি, নতুন অস্ত্র নিয়ে ফিরে আসছেন। কি সেই অস্ত্র? সে যখন আসছে তখন থেকে তার সাথে আমার কাজ হচ্ছে, তো কিছু স্কিল নিয়ে কাজ করতেছি, কেমনে স্লোগের দিকে বোলিং করা যায় কিংবা আরও নিজের স্কিলটা, যে স্কিলটা ভালো আছে ওই স্কিলটা আরও ডেভেলপ কেমনে করা যায়, ওই জিনিসটা নিয়ে তার সাথে কাজ করা হচ্ছে। বিপিএল দিয়ে লাইমলাইটে এলেও লাল বল দিয়েই রানার উত্থান। 2022-23 এনসিএলে বাংলাদেশ এক্সপ্রেস নিয়েছিলেন 32 উইকেট। জাতীয় দলের শুরুটাও টেস্ট দিয়ে। সাদা বলের 2 ফরম্যাটের দল থেকে বাদ পড়া রানা এখন নিয়মিত ওই টেস্টেই। টেস্ট ক্রিকেটে ধরেন আপনার সব রকম সিচুয়েশনই আসে, ধরেন সেশন বাই সেশন সিচুয়েশন আসে, তো এখানে অনেক কিছু শেখার আছে, তো এখান থেকে অনেক কিছুই ডেভেলপ করা যায়। যেমন ধরেন সিচুয়েশন ধরেন ওডিআর মতো আসে, টি20-র মতন আসে, তো এখান থেকে অনেক কিছুই শেখা যায়। শতভাগ প্রস্তুত হয়েই আয়ারল্যান্ড সিরিজে মাঠে নামছেন রানা। সপ্তাহখানেক আগে রাজশাহী বিভাগের হয়ে এনসিএল খেলেছেন। হোম অফ ক্রিকেটে 2 ইনিংসে 4 উইকেট নিয়েছেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। লম্বা বিরতির পর এবার বিপিএলে ফিরছে নিলাম প্রথা। প্লেয়ার্স ড্রাফট নয়, এবার অকশনের মাধ্যমে হবে বিপিএলের ক্রিকেটার নিবন্ধন। নিলামে দেশি ক্রিকেটারদের 6 ক্যাটাগরি চূড়ান্ত করা হয়েছে। সর্বোচ্চ 50 লাখ টাকা ভিত্তিমূল্য এই ক্যাটাগরির ক্রিকেটারদের। বিদেশিদের ক্যাটাগরি 5টি। এর ভিত্তিমূল্য $35,000। বিপিএলে খেলোয়াড় নিলাম 17 নভেম্বর। প্লেয়ার্স ড্রাফট নয়, প্লেয়ার্স অকশন। ড্রাফট এবং অকশন দুটির মধ্যে কিন্তু বড় একটা পার্থক্য আছে। বিপিএলের শুরুর দিকের আসরগুলো বাদ দিলে অধিকাংশ সিজনেই হয়েছে প্লেয়ার্স ড্রাফট, যেখানে ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা থাকে। লটারিতে যে ফ্র্যাঞ্চাইজির নাম আগে আসে সেই দল তাদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার নেবার সুযোগ পান। মূলত বিপিএলের দলগুলোর খরচ কমাতেই নিলামের পরিবর্তে এই সিস্টেম চালু করেছিল বিসিবি। তবে সারা বিশ্বের টি20 লিগের নিলামের প্রথা আবারও ফিরছে এবারের বিপিএল দিয়ে। নিলামের সঞ্চালক দেশি এবং বিদেশি 2 ক্যাটাগরিতে ক্রিকেটারদের নাম তুলবেন অকশনে। আগ্রহী দল সেই ক্রিকেটারদের ভিত্তিমূল্য দিয়ে তাকে দলে নিতে পারবে। তবে একই ক্রিকেটারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে হবে বিডিং। সর্বোচ্চ দাম দেয়া দলই পাবে পছন্দের খেলোয়াড়। নিলামে দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি 6টি: A, B, C, D, E ও F।
এ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য 50 লাখ টাকা। একইভাবে পর্যায়ক্রমে B35, C22, D18, E14 আর F ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য 11 লাখ টাকা। এই ক্যাটাগরির কোনো ক্রিকেটার নিয়ে নিলামে দর কষাকষি হলে প্রতি বিটে তার দাম বাড়াতে হবে 5 লাখ টাকা। একইভাবে বি ক্যাটাগরিতে বাড়াতে হবে 3 লাখ, সিতে 1 লাখ, ডি ক্যাটাগরির জন্য সেটা 50,000, ইতে 30 আর এফে 20,000 টাকা। প্রতিটি দলকে নিলাম থেকে সর্বনিম্ন 13 জন ক্রিকেটারকে দলে নিতেই হবে, আর ডিরেক্ট সাইনিং বা রিটেন সহ স্কোয়াডে মোট লোকাল ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ 16 জন। তবে দেশি ক্রিকেটারকে দলে নিতে খরচ করা যাবে সর্বোচ্চ 4.5 কোটি টাকা। বিদেশি ক্রিকেটারদের অকশনে ক্যাটাগরি থাকবে 5টি। এর মধ্যে এ এর ভিত্তিমূল্য $35,000, বিতে 25, সিতে 20, ডিতে 15 আর ই ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য $10,000। বিদেশি কোনো ক্রিকেটারকে নিয়ে বিডিং হলে এ ক্যাটাগরিতে বাড়াতে হবে $5,000, একইভাবে বিতে 3, সিতে $2,000, ডিতে $1,500 আর ইতে $1,000। নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন 2 জন বিদেশি ক্রিকেটার দলে নিতেই হবে। 2 ডিরেক্ট সাইনিং সহ সর্বোচ্চ $3.5 লাখ মূল্যের বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে একটি ফ্র্যাঞ্চাইজি। একটি দল তাদের একাদশে সর্বোচ্চ 4 জন বিদেশি খেলাতে পারবে, সর্বনিম্ন 2 জন খেলানো বাধ্যতামূলক। ক্রিকেটারদের সাইনিং করার সাথে 25% পেমেন্ট দিয়ে দিতে হবে। গ্রুপ পর্বের খেলা শেষ হবার আগে দিতে হবে আরও 50% পারিশ্রমিক, আর বিপিএল শেষ হবার 30 দিনের মধ্যে শতভাগ পাওনা মিটিয়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ফুটবলের খবর। বাংলাদেশে নেমে নেপাল ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদ জানালেন হামজা চৌধুরী। ফ্লাইট মিস করায় 5 ঘন্টা দেরিতে নামেন পোস্টার বয়। মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন। এদিকে টিকিট বিক্রিতে রেকর্ড গড়ল বাফুফে। 18 নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচের সাধারণ গ্যালারির 18,000 টিকিট মাত্র 4 মিনিটেই সোল্ড আউট। নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে অবশেষে আসলেন বাংলাদেশের পোস্টার বয়। সোমবার বিকেল 5:12 নামে তাকে বহনকারী বিমান। বেলা 12টায় আসার কথা থাকলেও ট্রাফিক জ্যামে পড়ে ফ্লাইট মিস করায় 5 ঘন্টা পর বাংলাদেশে আসলেন হামজা। এয়ারপোর্ট থেকে সোজা গন্তব্য টিম হোটেলে। মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন। বাংলাদেশের টিকিট বিক্রির ইতিহাসে রেকর্ড তো বটেই, এশিয়াতে এমন নজির আছে কিনা খুঁজতে হবে। 4 মিনিটেই ভারত ম্যাচের সাধারণ গ্যালারির 18,000 টিকিট সোল্ড আউট। প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল। যারা লগ ইন করে ক্লিক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে ওটা দেখেছি, 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিলো। তারপরে আরও 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। টিকিট ছাড়ার 1 মিনিট আগ পর্যন্ত 10,200 দর্শক অনলাইনে ছিল। তো 10,200 দর্শক যদি 2টা টিকিটও করে কিনে কটা টিকিট যায় আপনি একটু বলেন? 10,200 যদি 2টা টিকিট করে নেয় অলরেডি সোল্ড হয়ে যায়। তো আমাদের হাতে রাখার সিস্টেমটা কই? আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে? তবে অনেকেই টিকিট না পাওয়ায় ক্ষোভে টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এই টিকিট কিনতে প্রায় 21,000 মানুষ আগে থেকেই নিজেদের ইমেল দিয়ে রেখেছিলেন। দর্শকদের চাহিদা অনেক বেশি। আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র সীমিত 22,200 না কত, ওটার ভিতরে গ্যালারিতে মাত্র 18,000 কত দর্শক। তো আমাদেরও তো ক্যাপাসিটি লিমিটেড। সো দর্শকের চাহিদা আছে। আমরাও খুব দুঃখিত যে আমরা বড় কোনো স্টেডিয়াম পাচ্ছি না। বাট ইনশাল্লাহ যদি আগামীতে যে সরকার আসবে আমরা গবেষণা করব যেন আমাদের একটা বড় স্টেডিয়াম হয়, আমাদের যেন একটা নিজেদের মাঠ থাকে, আমাদের যেন নিজেদের একটা সিস্টেম থাকে। সোমবার কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল ম্যাচের আগে মঙ্গল ও বুধবার মোট 2টি অনুশীলন সেশনে হামজাকে পাবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। সমিত সোমা আসবেন মঙ্গলবার রাতে। সমিত আসার আগেই বাংলাদেশে আসবে 13 নভেম্বরের প্রতিপক্ষ দল নেপাল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু স্পোর্টস লাইভ। তৃণমূলের নারী ক্রিকেটারদের নিয়ে নেই বিসিবির কোনো মাথা ব্যথা। তাদের জন্য নেই কোনো লিগ,
এমনকি জার্সি ও ক্রিকেটীয় সরঞ্জামও কিনতে হয় নিজেদের টাকায়। কখনো আবার জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে ব্যবহৃত জার্সি পরতে হয় তাদের। এমন সমস্যায় হারাতে হচ্ছে সম্ভাবনাময় নারী ক্রিকেটারদের। সমস্যা সমাধানে পাইপলাইনের দিকে বাড়তি গুরুত্ব দেওয়ার আহ্বান রংপুর একাডেমির নারী কোচ আরিফা জাহান পিথির। বাংলাদেশের নারীদের জাতীয় দল এবং বয়সভিত্তিক দলগুলোর সাম্প্রতিক সাফল্য সত্যিই চোখে পড়ার মতো। র্যাঙ্কিং, ধারাবাহিকতা, ম্যাচ জয় সব মিলিয়ে উন্নতির গ্রাফটা চোখে পড়ার মতো। তবুও জেলাভিত্তিক ক্রিকেট কাঠামোয় নারী কোচের ঘাটতি যেন গলার কাঁটা। 64 জেলায় একটিও নারী কোচ নেই, তো কেন নেই আসলে? বিসিবির অন্তর্ভুক্ত একটি কোচ বা বেতনভুক্ত একটা কোচ রাখা কি প্রয়োজন না? অ্যাটলিস্ট 8টা ডিভিশনে যেন 8টা মেয়ে কোচ দেয়, যাতে করে সেই মেয়েদের আন্ডারেই মেয়েরাই কাজ করবে বা মেয়েদেরকে কাজ শেখানো। ঘাটতি আছে ঘরোয়া লিগে খেলা নিয়েও। পর্যাপ্ত লিগ না থাকায় হারাতে হচ্ছে সম্ভাবনাময় নারী ক্রিকেটারদের। জেলাভিত্তিক লিগ ও স্কুল পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দেবার তাগিদ এই তৃণমূল কোচের। পাশাপাশি বিশ্বকাপ জিততে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নার্সিং করার আহ্বান তার। একটা মেয়ে সারা বছর প্র্যাকটিস করে যদি একটাই লিগ পায়, ঘরোয়া লিগ, তাহলে আপনি ওই মেয়েটা আসলে কেন ক্রিকেট খেলবে? লিগ না বাড়ালে আর ইকোনমিক্যাল দিক থেকে যদি একটা মেয়ে বছরে একটা সাস্টেনেবল একটা যদি ইনকাম না করতে পারে, তাহলে আসলে সে ক্রিকেটটা কেন খেলবে? সে দিন শেষে প্রফেশন হিসেবেই বা ক্রিকেটটাকে কেন নেবে? দীর্ঘদিন ধরেই ন্যাশনাল টিমের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য নেই কোনো সুবিধা। অর্থাৎ তৃণমূলের নারী খেলোয়াড়দের জার্সি অথবা ক্রিকেটীয় সরঞ্জাম সবকিছুই করতে হয় নিজেদের টাকায়। এমনকি কখনো কখনো জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে চেয়ে নিতে হয় তাদের ব্যবহৃত জার্সি। প্রপার একটা জার্সি তারা পায় না। আমরা ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাছে রিকোয়েস্ট করি যে তোমরা তোমাদের জার্সিগুলো দাও। এমনও অনেক প্লেয়ার আছে যে কিডসের জন্য, ইকুইপমেন্টের জন্য ক্রিকেট ছেড়েই দিয়ে দেয়। এদিকে একজন নারী কোচ হিসেবে জাহানারা আলমের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন আরিফা বিথি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 1 থেকে 18 এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে এই আসর। এই টুর্নামেন্টে গ্রুপ এ থেকে খেলবে বাংলাদেশ। এই গ্রুপের বাকি সদস্যরা হল চীন, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে মোট 12টি দল খেলবে, যাদের 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। সেখান থেকে 4 দল সেমিফাইনালে জায়গা করে নেবে। এছাড়াও এই আসরের সেমিফাইনালে ওঠা 4 দল সরাসরি অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্পেনের মারবেয়াতে অনুষ্ঠিত আয়রনম্যান 70.3 বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হয়েছেন বাংলাদেশের 2 ট্রায়াথলেট মোহাম্মদ ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া ও মোস্তাফিজুর রহমান। মোহাম্মদ ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া 7 ঘন্টা 30 মিনিট 50 সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেন। তার বয়স গ্রুপে 490তম হয়েছেন তিনি। অপরদিকে 8 ঘন্টা 6 মিনিট 10 সেকেন্ড সময় লেগেছে মোস্তাফিজের। তার বয়স গ্রুপে তিনি হয়েছেন 493তম। বাংলাদেশের দুজনই গত মে মাসে অনুষ্ঠিত আয়রনম্যান 70.3 মালয়েশিয়া থেকে স্পেনের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। এছাড়া এই চ্যাম্পিয়নশিপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন বেলজিয়ামের জেলি জেন্স, নরওয়ের ক্রিস্টিয়ান ব্লুমেনফেল্ড ও ক্রেসপার টার্নার্স। এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে অংশ নেন মোট 3,333 জন ট্রায়াথলেট। ইনজুরি থেকে ফিরে আবারও বিতর্কে জড়ালেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। এবার রেফারির বিরুদ্ধে অভিযোগ এনেছেন এই ফরওয়ার্ড। সোমবার ফ্ল্যামিঙ্গোর বিপক্ষে সান্তোসের ম্যাচের মধ্য দিয়ে 2 মাস পর ফুটবলে ফিরেছেন নেইমার। তবে খেলার শুরু থেকে ভালো পারফর্ম করতে ব্যর্থ হন তিনি। অপরদিকে ম্যাচে বারবার ফাউল করছিলেন ও একই সাথে প্রতিপক্ষ দলের সমর্থকদের স্লেজিংয়ের শিকার হচ্ছিলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এই নিয়ে রেফারি সাভিও সাম্পায়োকে অভিযোগ করলে উল্টো নিজেই হলুদ কার্ডের হুমকি পান নেইমার। ম্যাচটি 3-2 গোলের ব্যবধানে হারে সান্তোস। ম্যাচের পর রেফারির বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ আনেন নেইমার। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।